পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো কি আসলে কি এবং এগুলো কেন হয় এবং কি কারণে হয় এইসব বিষয়গুলো আজ ধাপে ধাপে আলোচনা করব। প্রথম হচ্ছে এটা ত্রিকোণমিতিক চ্যাপ্টার, অর্থাৎ এখানে সমকোণ নিয়ে আলোচনা হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ থাকবে। আমি ধরলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজের তিনটে বাহু থাকে, একটা হয় লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। প্রথমে জানবো অতিভুজ কোনটা হয়। অতিভুজ সবসময় সমকোণের বিপরীত দিকটা হয়। এটি যদি সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এর অপোজিটে যে বাহুটা হবে সবসময়ের জন্য সেটা সবসময় অতিভুজ হবে। তাহলে অতিভুজ হবে সবসময়ের জন্য সমকোণের বিপরীত দিকে। সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেই বাহুটা সবসময়ের জন্য অতিভুজ হয়। আর থাকলো ভূমি আর লম্ব। ভূমি আর লম্ব দুটো কিন্তু ইন্টারচেঞ্জ হয়। কখন? কারণ সূক্ষ্ম কোণ যদি আমি চেঞ্জ করি তখন ভূমি আর লম্বও কিন্তু চেঞ্জ হয়ে যায়। কীরকম? আমি ধরলাম সি কোণটা হচ্ছে থিটা, অর্থাৎ সি কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর সি আর এ এই কোণ দুটো হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে আমরা যদি সূক্ষ্ম কোণ চেঞ্জ করি তাহলে ভূমি লম্বও কিন্তু চেঞ্জ হয়ে যায়। কীরকম? আমি ধরলাম যে সি কোণটার মান হচ্ছে থিটা, তাহলে সি কোণের সাপেক্ষে আমি যদি লম্ব আর ভূমি বার করি তখন কিন্তু একরকম হবে, আর যদি এ কোণের সাপেক্ষে বার করি তখন কিন্তু লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাবে। আমি ধরলাম সি কোণের সাপেক্ষে, তাহলে সি কোণের সাপেক্ষে ভূমি হবে কোনটা? এইটা বিসি। সি কোণের সাপেক্ষে ভূমি হবে বিসি, কারণ হচ্ছে সূক্ষ্ম কোণের সাথে যে বাহুটা লেগে থাকে, সূক্ষ্ম কোণের সঙ্গে লেগে থাকে যে বাহুটা, সূক্ষ্ম কোণের সাথে লেগে থাকে যে বাহু, সেটাই হলো ভূমি। তাহলে এখানে ভূমি যদি বিসিটা বলছি, ভূমিটা কার সাপেক্ষে? এখানে বলবো অ্যাঙ্গেল সি, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে হলো। থিটা কোণের সাপেক্ষে এখানে ভূমি হলো বিসিটা, আর থিটা কোণের সাপেক্ষে লম্ব হবে এ বিটা। আর এখানে লম্ব হলো, এখানে কোনটা হবে? এ বিটা। কার সাপেক্ষে? এই থিটা কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে। তাহলে সূক্ষ্মকোণ যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ভূমিলম্ব চেঞ্জ হবে। কীরকম? আমি দেখাই। আমি ধরলাম এ কোণটা হচ্ছে আলফা, তাহলে এই কোণ মানে আলফা কোণের যদি সাপেক্ষে বার করি তখন কিন্তু ভূমিলম্ব চেঞ্জ হয়ে যাবে। আলফা কোণের সাপেক্ষে তখন কিন্তু ভূমি হবে কোনটা? তাহলে আলফা কোণের সঙ্গে লেগে আছে কোনটা? এ বিটা, তখন এ বিটা হবে ভূমি, তখন ভূমি হবে এ বিটা। কারণ ভূমি সবসময় কী হয়? সূক্ষ্মকোণের সঙ্গে লেগে থাকে। তাহলে আলফা কোণের সঙ্গে লেগে আছে কোন বাহুটা? এ বিটা, তখন এ বিটা ভূমি হবে। আর সূক্ষ্মকোণের একদম অপোজিটে যে থাকে সেটা হয় লম্ব, তাহলে এখানে লম্ব হবে কোনটা? এখানে লম্ব হবে বিসিটা। তাহলে আমি যখন থিটা কোণের সাপেক্ষে বার করছিলাম তখন লম্ব হয়েছিল এ বিটা, আর যখন আলফা কোণের সাপেক্ষে বার করছি তখন লম্ব হয়েছে বিসিটা। তাই এটা ভালো করে মনে রাখতে হবে যে সূক্ষ্মকোণ চেঞ্জ হলে লম্বভূমি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার একবার বলে দিই, একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ। সমকোণী ত্রিভুজের তিনটে বাহু থাকে, একটা হচ্ছে অতিভুজ, ভূমি আর লম্ব। অতিভুজ সবসময়ের জন্য ফিক্সড, সেটা হচ্ছে 90 ডিগ্রির অপোজিট বাহুটাই হবে অতিভুজ, এবং সেটা দৈর্ঘ্যে বাকি দুটো থেকে বড় হবে। আর থাকলো লম্ব আর ভূমি। লম্ব ভূমি কিন্তু কোনোদিন ফিক্সড হয় না, কোণের সাপেক্ষে লম্বভূমি চেঞ্জ হয়। আমি যদি থিটা কোণের সাপেক্ষে বার করি, তার থিটা কোণের সঙ্গে লেগে আছে যে বাহুটা সেটা সবসময় ভূমি হবে, আর থিটা কোণের অপোজিটে যে বাহুটা হবে সেটা সবসময় লম্ব হবে। এবার যদি সূক্ষ্মকোণটা যদি আলফাটাকে ধরি এ কোণটা, তা তখন কিন্তু লম্বভূমি চেঞ্জ হবে, তখন লম্ব হবে এর অপোজিটটা বিসিটা, আর ভূমি হবে এ বিটা। তাই এখান থেকে ভালো করে বুঝে নিতে হবে যে লম্বভূমি কনসেপ্টটা, সূক্ষ্মকোণ চেঞ্জ হলে কিন্তু লম্বভূমি চেঞ্জ হবে, অতিভুজে কোনো ফারাক হবে না। এবার ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলীগুলো নিয়ে আলোচনা করব। আমি ধরলাম এ বি সি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা ছিল সমকোণ, আর বাকি সি আর এ কোণটা ছিল সূক্ষ্মকোণ। এবার কি করলাম, যে এবিসি ত্রিভুজের এবি বাহুটাকে সরিয়ে নিয়ে গিয়ে পি কিউতে স্থাপন করলাম। তাহলে পি কিউতে সরিয়ে নিয়ে গেলে কী হবে? একটা নতুন ত্রিভুজ তৈরি হবে, সেটা হচ্ছে পি কিউ সি, ত্রিভুজ পি কিউ সি হবে। আবার কি করলাম, যে এ বিবাহুটাকেও এখান থেকে শিফট করে এই আর এসে নিয়ে চলে এলাম। তাহলে কী হবে? তাহলে এখানে ভূমিটা ছিল বি অবধি, সেটা বেড়ে এস অবধি হয়ে যাবে, তখন সি এস তখন ভূমি হয়ে যাবে। একই রকমভাবে তখন অতিভুজটা ছিল প্রথমে এ থেকে সি পর্যন্ত মূল ত্রিভুজে, তখন অতিভুজটা বেড়ে চলে যাবে কত? সি থেকে আর পর্যন্ত।
তাহলে এখান থেকে আমরা আবার কী করব, তিনটে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে একটা ত্রিভুজ হলো এ বি সি, যেটা মূল ত্রিভুজ, আর তখন ভূমিটার অতিভুজটা কমানোর ফলে পি বিন্দুতে আর কি বিন্দুতে এখানে পি কিউ সি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আর বাহুগুলোকে বাড়ানোর ফলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে আর এস সি। এবার এখানে স্পষ্টতই ত্রিভুজ এবিসি পিকিউসি আর এস সি তিনটি হচ্ছে স্বদেশকোণী ত্রিভুজ, আর আমরা জানি স্বদেশকোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তাহলে এখানে এবিসি ত্রিভুজের লম্ব কোণটা এবি, আর পিকিউসি ত্রিভুজের লম্ব হচ্ছে পিকিউ, আর আরএসসি ত্রিভুজের লম্ব হচ্ছে আরএস। একই রকমভাবে এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, পিকিউসি ত্রিভুজের ভূমি হচ্ছে কিউসি, আর আরএসসি ত্রিভুজের ভূমি হচ্ছে এস থেকে সি। একই রকমভাবে অতিভুজ এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, পিকিউসি ত্রিভুজের অতিভুজ পি থেকে সি, এবং আরএসসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে সি থেকে আর পর্যন্ত। এবার আমরা কি করব, যেহেতু ত্রিভুজ তিনটি স্বদেশকোণী, তাহলে কি বাহুগুলির অনুপাত বের করব। প্রথমে বার করলাম এই ছোট ত্রিভুজটা পি কিউ বাই সিপি, অর্থাৎ কী করলাম, পি কিউ মানে হচ্ছে ছোট ত্রিভুজটার লম্ব, এবং পিসি মানে হচ্ছে অতিভুজ। একই রকমভাবে এই মূল ত্রিভুজটার লম্ব নেব, মূল ত্রিভুজের লম্ব হচ্ছে এ বি, এবং তার অতিভুজ হচ্ছে কত, এ থেকে সি, এসি নেব। একই রকমভাবে সবথেকে বড় ত্রিভুজ যেটা আছে এর কী নেব, এর লম্ব নেব আর এস, এবং তার অতিভুজ আছে কত, আর থেকে সি, বা সি আর বা আর সি, আমি লিখলাম সি আর। তাহলে কী হলো, যেহেতু ত্রিভুজ তিনটে স্বদেশকোণী, তাহলে তার অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে কী করলাম, লম্ব বাই অতিভুজ করলাম, দেখলাম তিনটে ত্রিভুজের ক্ষেত্রেই সমান, বাহুগুলির অনুপাত সমান হবে যেহেতু স্বদেশকোণী ত্রিভুজের। তাহলে কি পেলাম, সি সূক্ষ্মকোণের সাপেক্ষে কী পেলাম, এখানে লম্ব বাই অতিভুজ, এর তিনটে ত্রিভুজের ক্ষেত্রেই লম্ব বাই অতিভুজের মানটা কী হলো, সমান হলো। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার কি করব, সিকিউটা হচ্ছে ভূমি বাই সিপি অতিভুজ করব। তাহলে ভূমি কত আছে সিকিউ, এই ছোটো ত্রিভুজটার ভূমি হচ্ছে সিকিউ, তার অতিভুজ হচ্ছে কত সিপি বা পিসি, সিপি বসিয়ে দিলাম। একই রকমভাবে মূল ত্রিভুজ এবিসি এর ভূমি কোনটা, এর ভূমি হচ্ছে বিসি, তাহলে এখানে বসিয়ে দিলাম বিসি বা সিবি, বিসি বাই অতিভুজ আছে কত, পিসি বা সিপি হয়ে গেল। একই রকমভাবে এই বড় ত্রিভুজটার ভূমি হচ্ছে সি থেকে এস, সিএস, আর অতিভুজ হচ্ছে কত, সি আর। তাহলে এখানে কী পেলাম, তিনটে ত্রিভুজের ক্ষেত্রেই ভূমি বাই অতিভুজের মানটা সবসময় সমান পেলাম। তাহলে এটা হলো কত, ভূমি বাই অতিভুজ। এটা কিন্তু সি অ্যাঙ্গেল সি সূক্ষ্মকোণের সাপেক্ষেই হলো। তাহলে সি সূক্ষ্মকোণের সাপেক্ষে তিনটে ত্রিভুজের ক্ষেত্রেই ভূমি বাই অতিভুজ এর মানটা সব সমান হলো, বাহুগুলির অনুপাত। এবার বের করব লম্ব বাই ভূমি। তাহলে এখানে আছে কত, পি কিউ হচ্ছে এই ত্রিভুজটার লম্ব পি কিউ, আর ভূমি আছে কত, কিউসি বা সি কিউ, আমি কিউসি লিখলাম। একই রকমভাবে এবিসি ত্রিভুজের লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে বিসি বা সিবি, বিসি লিখলাম। একই রকমভাবে এর লম্ব হচ্ছে আর এস, এবং ভূমি হচ্ছে এসসি। তাহলে এই ক্ষেত্রে কী পেলাম, লম্ব বাই ভূমি। তাহলে এখানে তিনটি জিনিস পেলাম, একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এর মানটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই বাহুগুলোর অনুপাত সমান। ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে বাহুর অনুপাতগুলো সমান। লম্ব বাই ভূমি, এদের ক্ষেত্রেও বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এগুলি অ্যাকচুয়ালি কী হলো, যে লম্ব মানেও একটা বাহুর দৈর্ঘ্য, ভূমি মানেও একটা বাহুর দৈর্ঘ্য, ভূমি অতিভুজ এবং লম্ব তিনটি একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে তিনটে ত্রিভুজের ক্ষেত্রেই কী পেলাম, যে বাহুগুলির অনুপাত সমান হলো। তাহলে আমরা যে বাহুর অনুপাতগুলো পেলাম, পি কিউ বাই সিপি, একে যদি আমরা উল্টে দিই, সিপি বাই পি কিউ, এসি বাই এবি, সিআর বাই আর এস, এদের বাহুগুলোর অনুপাতও কিন্তু সেম হবে। যদি আমরা উল্টে দিই, সিপি বাই পি কিউ ইকুয়াল টু এসি বাই এবি, একই রকম হবে সিআর বাই আর এস, এদের বাহুগুলো যদি উল্টে দিই সেক্ষেত্রেও কী হবে, বাহুগুলির অনুপাত সমান হবে। একই রকমভাবে এখানে উল্টে দিলাম সিপি বাই সি কিউ, সিপি বাই বিসি, এবং সিআর বাই সিএস। এখানে মনে হচ্ছে একটা ভুল হয়েছে, দুটি সিপি চলে এসেছে, এটা সি এ হবে, সরি। তাহলে সি এ বাই বিসি, একই রকমভাবে এগুলোকে উল্টে দিচ্ছি। এখানে নিচে আছে কিউসি বাই পি কিউ, বিসি বাই এবি, এবং এসসি বাই আর এস। তাহলে বাহুগুলির অনুপাত দেখছি সব ক্ষেত্রেই সমান হচ্ছে। আর এই বাহুগুলির অনুপাতগুলোকেই আমরা নতুন হিসেবে কোনো একটা জিনিস দিয়ে নামকরণ করি, সেটাই হলো সাইন, কস, ট্যান, সেক, কোসেক এইগুলো।
তাহলে এগুলো আমরা সব বের করলাম কোনটার সাপেক্ষে, এই সি কোণটার সাপেক্ষে। আমি ধরে নিলাম যে সি কোণটার মান হলো থিটা। তাহলে এখানে থিটা কোণের সাপেক্ষে এই বাহুগুলির অনুপাত বেরোলো, এবং থিটা কোণের সাপেক্ষে দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই বাহুগুলির অনুপাত সমান হয়েছে, যদি সেটা লম্ববাই অতিভুজি হোক, ভূমিবাই অতিভুজি হোক বা লম্ববাই ভূমি হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কী হলো যে থিটা কোণের সাপেক্ষে বাহুগুলির অনুপাত সমান হলো। আবার এদিকে যদি উল্টি দিই সেক্ষেত্রেও দেখা যাবে যে বাহুগুলির অনুপাত সমান। আর এই বাহুগুলির অনুপাতগুলিকে একটা নতুন হিসাবে নাম দেওয়া হয়, সেটাই হবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এখানে মোট 6 রকমের অনুপাত পেলাম, তাই এখানে 6 রকমের কোণানুপাত আসবে। তাহলে থিটা কোণের সাপেক্ষে যদি আমরা লম্ববাই অতিভুজ বার করি, এটাকে বলা হয় সাইন থিটা। আবার যদি ভূমিবাই অতিভুজ বার করি, তখন সেটাকে বলা হয় থিটা কোণের সাপেক্ষে কস থিটা। আর লম্ববাই যদি ভূমি বার করি, সেটাকে বলা হয় থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটা। তাহলে এই 6 রকমের বাহুর অনুপাতগুলিকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এবং এই ত্রিকোণমিতিক অনুপাতটাই সূক্ষ্ম কোণ থিটার উপর নির্ভরশীল। যদি আমি থিটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু তখন সাইন থিটা, কস থিটা এরা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন বাহুগুলির অনুপাতও চেঞ্জ হয়ে যাবে। এবার এই যে লম্ববাই অতিভুজ পড়ছি, এটাকে নাম দেওয়া হয় সাইন থিটা, অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে তার নাম হয় সাইন। তাহলে সাইন থিটা সমান হবে কত? লম্ববাই অতিভুজ। একই রকমভাবে এই যে ভূমিবাই অতিভুজ পেয়েছি এই বাহু করা মাপ, এই ভূমিবাই অতিভুজকে নাম দেওয়া হয় সংক্ষেপে কস থিটা। এটা হবে ভূমিবাই অতিভুজ। একই রকমভাবে নিচে আমরা পেয়েছি লম্ববাই ভূমি, এই লম্ববাই ভূমিকে নাম দেওয়া হয় ট্যান থিটা, লম্ববাই ভূমি। একই রকমভাবে ডান দিকে আমরা যে উল্টে লিখেছি সেইগুলো, এটা যদি লম্ববাই ভূমি হয় তাহলে এইটা হবে কত? অতিভুজ বাই লম্ববাই অতিভুজ হলে এটা হবে অতিভুজ বাই লম্ব। এই অতিভুজ বাই লম্বকে বলা হয় কোসেক থিটা। কোসেক থিটা সমান হবে কত? অতিভুজ, একে উল্টে দিয়েছি, অতিভুজটা উপরে গিয়েছে, লম্বটা নিচে এসেছে। একই রকমভাবে এটাকে বলা হয় সেক থিটা। যদি আমরা কী করি, অতিভুজটাকে উপরে, ভূমিটাকে যদি আমরা নিচে লিখি, অতিভুজ বাই ভূমি। আবার যদি লম্ব বাই ভূমি যদি ট্যান হয়, তাহলে ভূমি বাই লম্ব হবে কট। তাহলে কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। এবার এইগুলো অনেকের মনে থাকে না, মনে থাকার সম্ভাবনায়, এর জন্য একটা ছড়া আছে, একজন এক এক জায়গায় এক এক রকমের ছড়ার সাহায্যে মনে রাখে। আমি একটা এখানে ছড়া বলে দেবো, তার সাহায্যে তোমরা মনে রেখে দেবে। ছড়াটা স্থানভেদে, এলাকাভেদে পরিবর্তন হয়, কেউ অন্যভাবে ছড়াটা তৈরি করে, কেউ অন্য একরকমভাবে করে। আমরা যেভাবে পড়েছি সেটা ছড়াটা লিখে দিচ্ছি। ছড়াটা হলো সাই বাবা লম্বতী, সাই বাবার লম্বতী, অর্থাৎ সাই মানে সাই, তাহলে সাইন আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান হচ্ছে লম্বতী, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। একটা হলো সাই বা লম্বতী। এরপর আসে কষাইখানায় ভিড় অতি, কষাইখানায় ভিড় অতি। তাহলে কষাইখানায় ক আসে কষাই, ওই জন্য এখানে আসবে কস থিটা। আর এটা হচ্ছে ভিড় অতি, ভ আছে ওই জন্য ভূমি, আর অতি মানে অতিভুজ, দুটো হয়ে গেল। এরপর আসছে ট্রেনে বাসে লাগে ভয়, ট্রেনে বাসে লাগে ভয়। এখানে প্রথম অক্ষর ট আছে, তাহলে এখানে ট্যান আসবে, তাহলে ট্যান থিটা সমান হবে লাগে ভয়, ল আছে লম্ব, আর ভ দিয়ে শুরু, ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে সাই বা লম্বতী, কষাইখানায় ভিড়তি, ট্রেনে বাসে লাগা ভয়, এই ছড়াটা যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এই ছড়াটা কোনো ব্যাপারই নয়। এবার সাইন থিটার সময় যদি লম্ব বাই অতিভুজ হয়, এবার আমরা জানি সাইনের উল্টো হলো কোসেক থিটা, তাহলে কোসেক থিটাকে উল্টে দেবো, অতি বাই লম্ব করে দেবো। কসের উল্টো হয় সেক, সেকটাকে কী করবো? অতি বাই ভূমি করে দেবো। এবং ট্যানের উল্টো হয় ভূমি বাই, ট্যানের উল্টো হবে কর, তাহলে সেটা হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে কোসেক থিটা সমান হয় 1 বাই সাইন থিটা, সাইন থিটার উল্টো। একই রকমভাবে সেক থিটা সমান লেখা যায় 1 বাই কস থিটা, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। একই রকমভাবে কট থিটা সমান হবে কত? 1 বাই ট্যান থিটা, মানে একটা অপরটার অনন্য। আর একটা খুব ইম্পর্টেন্ট আছে, এই সাইন থিটাকে আমরা যদি কস থিটা দিয়ে ভাগ করি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে তার সবসময় মান আসে ট্যান থিটা। এবং যদি উল্টোটা ভাগ করি, কসকে যদি আমরা সাইন দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আসবে কট থিটা। বেশ, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী সম্পর্কে স্বচ্ছ ধারণা আশা করি পাওয়া গেল। এবার একটা জিনিস বলি, সেটা হলো এই যে আমরা লিখছি সাইন থিটা, সাইন থিটা কিন্তু SIN সাইন আর একটা থিটার গুণফল নয়, কিন্তু এটা কোনো দিন, এটা কোনো দিন কিন্তু গুণফল নয়। অনেকে এটা ভুল করে যে সাইন থিটা মানে যে সাইন আর থিটার গুণফল,
তা নয়। এটা অ্যাকচুয়ালি পড়তে হয় যে থিটা কোণের সাপেক্ষে সাইন, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত। তাহলে সাইন থিটা মানে কোনো দিন সাইন আর থিটার গুণফল নয়। আবার একটা আছে সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে কিন্তু সাইন থিটা স্কোয়ার নয়, কিন্তু এখানে মানে হচ্ছে সাইন থিটা তার গোটার মাথায় হোল স্কোয়ার। অনেকে ভাবে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা স্কোয়ার, এখানে অ্যাঙ্গেলটা স্কোয়ার হবে না, এখানে সাইন থিটা তার গোটার মাথায় হোল স্কোয়ার হবে। তাহলে আমরা কি পেলাম যে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলি অনুপাত বার করলাম এবং দেখছি প্রত্যেকটা ক্ষেত্রেই তিনটে ত্রিভুজই সদিশকোণী হয়। যদি বাড়ানো হয় বা কমানো হয় সেক্ষেত্রে বাহুগুলি অনুপাতগুলো কিন্তু সেম থাকে। আর বাহুগুলি অনুপাতগুলো কি একটা কোণের সাপেক্ষে আমরা সাইন কস ট্যান সেক কট এসব নাম দিয়ে থাকি। আশা করি ভিডিওটা অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। আজকের ক্লাস এই পর্যন্তই।